অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ বল ও চাপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 1. নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়? চার্টের ধারণা এবং বলের গুণগত সংজ্ঞা। 2. নিউটনের কোন গতিসূত্র থেকে ভর বেগের ধারণা পাওয়া যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে। 3. সমবেগে গতিশীল কোন বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত? 0। 4. বলের একক লেখো। এসআই পদ্ধতিতে একক হল নিউটন এবং সিজিএস পদ্ধতিতে একক ডাইন। 5. এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 6. আমাদের কখন বল প্রয়োগ করতে হয়? কোন স্থির বস্তুকে গতিশীল করতে, কোন গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে, অথবা ওই গতিকে দ্রুত বা মন্থর করতে বল প্রয়োগ করতে হয়। 7. 1 কেজি মানে কত নিউটন? 9.8 নিউটন। 8. কি প্রকার পদার্থ সর্বমুখী চাপ দেয়? তরল পদার্থ। 9. কঠিন পদার্থের চাপ কোন দিকে ক্রিয়া করে? নিম্নমুখী। 10. তরলের চাপ কাকে বলে? তরলের মধ্যে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই তরলের চাপ বলে। 11. তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট বিন্দুতে তরলের চাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। সেগুলি হল বিন্দুটির গভীরতা, তরলের ঘনত্ব এবং ওই স্থানে তরলের অভিকর্ষজ ত্বরণ। 12. চাপের একক লেখো। সিজিএস পদ্ধতিতে হল ডাইন পার সেমি স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। 13. বায়ুর চাপ জলকে কতটা উপরে তুলতে পারে? 10.3 মিটার। 14. কত সেমি পারদ স্তম্ভের চাপ বায়ুর চাপের সমান? 76 সেমি। 15. বল ও চাপের মধ্যে সম্পর্ক কি? চাপ মানে হল লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। 16. ঘনত্ব কাকে বলে? একক আয়তনের কোন বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। 17. ঘনত্বের একক কি? সিজিএস পদ্ধতিতে হল গ্রাম পার ঘনসেমি এবং এসআই পদ্ধতিতে কেজি পার লিটার। 18. ভর ও ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। 19. জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার ঘনসেমি অথবা 1 কেজি পার লিটার। 20. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 21. পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি বলতে কি বোঝায়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি বলতে বোঝায় 1 ঘন সেন্টিমিটার আয়তন পারদের ভর 13.6 গ্রাম। 22. স্থির ঘর্ষণ এবং গতিশীল অবস্থায় ঘর্ষণের মধ্যে কোনটির মান সর্বদা বেশি হয় ও কেন? স্থির ঘর্ষণের মান সর্বদা বেশি হয় কারণ গতিশীল অবস্থায় ঘর্ষণ বল কম কাজ করে। এই কারণে একটি স্থির গাড়িকে ঠেলে গতিশীল করতে যতটা বল প্রয়োগ করতে হয়, গাড়িটি গতিশীল হয়ে গেলে ততটা বল প্রয়োগ করতে হয় না। 23. ঘর্ষণ বল তৈরি হওয়ার জন্য কয়টি তলের প্রয়োজন? 2টি। 24. ঘর্ষণ বল সর্বদা কোন দিকে ক্রিয়া করে? গতির বিরুদ্ধে। 25. ঘর্ষণ বল সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে? সমান্তরালে। 26. কাগজের তল বেশি মসৃণ বা বেশি অমসৃণ হলে দুই ক্ষেত্রেই লেখা শক্ত কেন? কাগজের তল বেশি মসৃণ হলে ঘর্ষণ বলের মান কম হয়, আবার বেশি অমসৃণ হলে পেনের গতির বিরুদ্ধে ঘর্ষণজনিত বাধা বেশি হয়, তাই দুই ক্ষেত্রেই লেখা শক্ত। 27. ঘর্ষণ বলের দুটি সুবিধা লেখো। ঘর্ষণ বলের জন্য আমরা মেঝের উপর হাঁটতে পারি, কোনো বস্তুর গতি নিয়ন্ত্রণ করতে পারি। 28. তরলের সমুচ্চশীলতা ধর্ম কাকে বলে? তরলের একই অনুভূমিক তলে থাকা দুটি বিন্দুতে চাপের পার্থক্য হলে তরল সর্বদা বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
তাই পরস্পর সংযুক্ত বিভিন্ন পাত্রের জলের উপরিতল অনুভূমিক থাকে ও সর্বদা একই উচ্চতায় থাকতে চায়। জলের এই ধর্মকে সমুচ্চশীলতা ধর্ম বলে। 29, জলের সমুচ্চশীলতা ধর্মের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত লেখো। আর্টেজীয় কূপ। 30, তরলের সমুচ্চশীলতা ধর্মের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। শহরে ঘরে ঘরে জল সরবরাহ ব্যবস্থা করা, আর্টেজীয় কূপের সাহায্যে জমিতে জল সেচের ব্যবস্থা করা। 31, সাধারণত জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় যাতে বাড়ির সব কলগুলো ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে। ফলে বাড়ির যে কোনো জায়গায় কল খুললে সমুচ্চশীলতা ধর্মের জন্য জল সমান উচ্চতায় আসতে চায় এবং তীব্র বেগে পড়ে। এতে দৈনন্দিন কাজে সুবিধা হয়। 32, প্লবতা কাকে বলে? স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই তরল বা গ্যাসীয় পদার্থটি বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলটিকেই প্লবতা বলে। 33, প্লবতার বৈশিষ্ট্য লেখো। প্লবতা সর্বদা বস্তুর ওজনের বিপরীতে অর্থাৎ ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের সমান হয়। নিমজ্জিত বস্তুর আয়তন ও প্রবাহীর ঘনত্বের উপর প্লবতার মান নির্ভর করে। বস্তুর আয়তন ও প্রবাহীর ঘনত্ব যত বেশি হবে প্লবতার মানও তত বাড়বে। 34, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর আয়তন বা বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন এবং প্রবাহীর ঘনত্বের উপর। 35, অভিকর্ষ ক্ষেত্রের বাইরে তরলে নিমজ্জিত কোনো বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতার মান কত? 0। 36, স্টিলের বাটি জলে ভেসে থাকে কিসের জন্য? প্লবতার জন্য। 37, আর্কিমিডিসের নীতি লেখো। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা বস্তুর দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। 38, আর্কিমিডিসের নীতি কোথায় কোথায় প্রয়োগ করা যায়? কোনো অনিয়তাকার কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়, কোনো কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়, সংকর ধাতুর উপাদান ধাতুগুলির পরিমাণ নির্ণয় করা যায়। 39, কোনো বস্তুকে তরলে ডোবালে বস্তুটির ওজনের কি পরিবর্তন হয়? বস্তুটির ওজন কমে যায়। 40, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হয় না কেন? অবাধে পতনশীল অবস্থায় বস্তুর ওজন শূন্য হয়, এমনকি বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর কোনো ওজন থাকে না, তাই এক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। 41, ঘর্ষণ বল কাকে বলে? কোন তলের উপর স্থির অবস্থায় থাকা কোনো বস্তু যখন ওই তলের উপর দিয়ে চলতে শুরু করে বা চলার চেষ্টা করে তখন দুটি তলের সংস্পর্শে একটি বল তৈরি হয়, যা ওই বস্তুর গতিকে বা গতির প্রচেষ্টাকে বাধা দেয়। একেই ঘর্ষণ বল বলে। 42, স্থির ঘর্ষণ কাকে বলে? বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থির ঘর্ষণ বলে। 43, গতিশীল ঘর্ষণ কাকে বলে? বল প্রয়োগ করে টানার কারণে যখন কোনো বস্তু চলতে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গতিশীল ঘর্ষণ বলে। 44, গতিশীল ঘর্ষণ এবং স্থির অবস্থায় ঘর্ষণ বলের মধ্যে কোনটির মান বেশি হয় এবং কেন? স্থির ঘর্ষণ বলের মান গতিশীল ঘর্ষণ বলের মানের থেকে বেশি হবে, কারণ গতিশীল অবস্থায় তল দুটির মধ্যে ঘর্ষণ বলের মান কম হয়। 45, কাদায় আটকে গেলে মোটর গাড়ি চলতে পারে না কেন? রাস্তা দিয়ে গাড়ি চলার সময় গাড়ির চাকা ও রাস্তার মধ্যে সৃষ্ট ঘর্ষণ বল গাড়িকে চলতে সাহায্য করে, কিন্তু কাদাপূর্ণ রাস্তায় গাড়ি চলতে গেলে গাড়ির চাকা ও রাস্তার মধ্যে ক্রিয়ারত ঘর্ষণ বলের মান খুব কমে যায়, ফলে গাড়ি চলতে পারে না। 46, একটি ভারী পাথরকে বায়ু অপেক্ষা জলের মধ্যে সরানো সহজ কেন? এবং 47 একটি প্রশ্ন রয়েছে, সাঁতার কাটার সময় হাত পা সঞ্চালন করতে হয় কেন? দুটো প্রশ্নই এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমি পুরোটা আর পড়লাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা একটু ভিডিওটা পজ করে উত্তরগুলো দেখে নিও অথবা খাতায় সুন্দরভাবে লিখে নিও। 48, একটি ডিম জলে ডুবে যায় কিন্তু নুন জলে ডোবে না কেন?
ডিমের ওজন জলের প্লবতা অপেক্ষা বেশি হওয়ায় ডিমটি জলে ডুবে যায়, কিন্তু নুন জলের ঘনত্ব সাধারণ জলের ঘনত্ব অপেক্ষা বেশি হওয়ায় নুন জলের প্লবতাও অনেক বেশি হয়। ফলে নুন জলে ডিম ডোবালে ডিমের ওজন সেই জলের প্লবতা অপেক্ষা অনেক কম হয়ে যায়, ফলে ডিমটি পুরোপুরি জলের উপরে ভেসে ওঠে। 49, সমুদ্রের জলের চাপ একই গভীরতাযুক্ত নদীর জলের চাপের চেয়ে বেশি হয় কেন? সমুদ্রের জলে লবণের ভাগ বেশি থাকে বলে ওই জলের ঘনত্ব বেশি হয়। জলের ঘনত্ব বেশি হলে চাপ বেশি হয়, তাই সমুদ্রের জলের চাপ নদীর জলের তুলনায় বেশি। 50, নদীর জলের চেয়ে সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ কেন? নদীর জলের তুলনায় সমুদ্রের জলে লবণের ভাগ বেশি হওয়ায় সমুদ্রের জলের ঘনত্ব বেশি হয়। সমুদ্রের জলের ঘনত্ব বেশি বলে কোনো বস্তুর উপর ওই জলের ঊর্ধ্বমুখী খাদ বা প্লবতা নদীর জলের তুলনায় বেশি হয়, তাই সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ হয়। 51, কোন নীতিতে লাইফ জ্যাকেট ও লাইফ বেল্ট তৈরি হয়? এটি কিভাবে কাজ করে? এই প্রশ্নের পুরো উত্তর বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নিও। 52, একটি ছোট পেরেক বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ ভারী স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন? পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে পেরেক যতটা জল অপসারিত করবে বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে পেরেকের তুলনায় বাটির উপর জল অনেক বেশি প্লবতা প্রয়োগ করবে, তাই বাটিটি জলে ভেসে থাকবে। কিন্তু পেরেকের ক্ষেত্রে প্লবতার তুলনায় ওর ওজন বেশি হবে, তাই পেরেক ডুবে যাবে। 53, বস্তুর প্রকৃত ওজন কাকে বলে? ভূপৃষ্ঠে বায়ুতে অর্থাৎ শূন্য স্থানে কোনো বস্তুর ওজনকে ওই বস্তুর প্রকৃত ওজন বলে। 54, বস্তুর আপাত ওজন কাকে বলে? কোনো তরলে বা গ্যাসে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের বিপরীত দিকে তরল বা গ্যাস একটি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করে, এর ফলে বস্তুটির ওজন কিছুটা কমে যায় বলে মনে হয়, একেই ওই বস্তুর আপাত ওজন বলে। 55, কোনো ভারী বস্তুকে স্থলপথে টেনে নিয়ে যেতে কষ্ট হয়, কিন্তু জলের ওপর দিয়ে সহজেই টানা যায় কেন? বস্তুটিকে স্থলপথে টেনে নিয়ে যেতে যে বলের প্রয়োজন হয়, জলপথে টেনে নিয়ে যেতে তার থেকে অনেক কম বলের প্রয়োজন হয়। এর কারণ হলো জল বস্তুটির ওপর কিছু ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করে, এই প্লবতার জন্য নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন কিছুটা কমে যায়। 56, ভাসন কাকে বলে? তরলে অদ্রবণীয় কোনো বস্তু তরলের মধ্যে পাত্রের তলদেশে না পৌঁছে যে কোনো অবস্থায় স্থির হয়ে থাকার ঘটনাকে ভাসন বলা হয়। 57, ভাসনের শর্ত দুটি লেখো। বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের থেকে বেশি হবে। বস্তুর ভার কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই সরলরেখায় অবস্থিত হবে। 58, নিমজ্জন কাকে বলে? তরলের মধ্যে প্রবেশ করে কোনো বস্তুর ওই তরলের তলদেশে পৌঁছে যাওয়ার এবং সেই অবস্থানে স্থির হয়ে থাকার ঘটনাকে বলা হয় নিমজ্জন। তাহলে বলচাপ সম্পর্কিত এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে।